আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেন তিনি। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি আরও বলেন, হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেয়া হবে যেন তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়। এছাড়া স্কুল কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। ঢাকার ফুটপাতের হকারদের পুনর্বাসনে ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, নির্ধারিত এসব স্থানে হকারদের নিবন্ধনের মাধ্যমে বসানো হবে এবং একটি নির্দিষ্ট ফি আদায়ের মাধ্যমে স্থানগুলো রক্ষণাবেক্ষণ করা হবে। সকালে গুলশানের একটি হোটেলে ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে, সমাধানে করণীয় শীর্ষক এক নগর সংলাপের অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, নগর সেবাগুলোকে এক ছাতার নিচে আনা গেলে সমন্বয়হীনতা কমবে এবং সেবার মান বাড়বে। তো মশার ওষুধ দিয়ে শুধু যে মশা মরে না, আপনি কীট তথ্যবিদ, আপনি নিজেও জানেন। আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পরে যেই মশার মেডিসিন ওষুধটা আমরা ব্যবহার করি সেটাকে পরীক্ষা নিরীক্ষা আমি নিজেও করেছি। কিছু কার্যকারিতা যে একদম নাই সেটাও নয়, ফগিং মেশিন আসলে মশা মরে না। প্রধানমন্ত্রী বলছে হঠাৎ উচ্ছেদ যে করতেছে এটা যাবে কোথায়, তা আবার এসে কালকে বলবে, তা আপনি খেলে এক কাজই করবেন। এই জন্য কিন্তু এদেরকে আমরা ইনিশিয়ালি 6টা পাইলট প্রজেক্ট নিয়েছি, 6টা আমরা জায়গা সিলেক্ট করতেছি। এই 6টা জায়গায় আমরা এদেরকে মার্কেট করব, মোবাইল মার্কেট। এরা যাবে, সেখানে এদের কার্ড থাকবে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেধা নির্ভর, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানব সম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি। বলেন, প্রত্যাশিত দেশের জন্য মেধাবী, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের কোনো বিকল্প নেই। বিয়াম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। যাত্রা শুরু করেছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন, প্রশাসন ও ব্যবস্থাপনায় প্রশিক্ষণের জন্য শীর্ষস্থানীয় স্বায়ত্তশাসিত প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান বিয়াম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2002 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধান প্রকৌশলীর কাছ থেকে নির্মিতব্য ভবনের কাঠামোগত বিষয় সম্পর্কে খোঁজ নেন সরকার প্রধান। এটাকে স্যার রিইউজ করব, আর যেটা সারপ্রাইজ হবে পাশেই স্যার আমাদের ফ্রেশ যেটা ওয়াটার আছে, পাশেই স্যার লেক আছে, লেকে আমরা। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বরাবরই দেশে একটি প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে এবং ভবিষ্যতেও দেখতে চায়। বিয়ামের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সালগুলো দেখলে তা প্রমাণিত। বিয়ামের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত অগ্রযাত্রার দিন তারিখগুলো প্রমাণ করে দেশ এবং জনগণের স্বার্থে বিএনপি সরকার বরাবরই একটি সুদক্ষ এবং প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে এবং দেখতে চায় ভবিষ্যতে। এই ভবন শুধু একটি অবকাঠামো নয়, এটি হয়ে উঠুক জ্ঞান চর্চা, নেতৃত্ব বিকাশ এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রাণবন্ত কেন্দ্র। সরকার প্রধান বলেন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জনগণের বন্ধু ও সেবক মনোভাবের হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে উন্নয়নের সফল সমাজের প্রতিটি স্তরে ধীরে ধীরে পৌঁছবে। বৈষম্য কমে আসবে, এক পর্যায়ে ইনশাল্লাহ থাকবে না। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। এর আগে বিয়াম ফাউন্ডেশন প্রশিক্ষণ কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা।
নির্বাচনে ব্যর্থ হয়ে বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা দেশকে ফ্যাসিস্ট ও স্বৈরশাসনের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে একথা বলেন তিনি। জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত থাকছে। আগামী 1 মে রাজধানীতে বড় ধরনের শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী দল বিএনপি। এই উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথ সভা করে দলটি। মিলিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত সভার আদ্যপান্ত তুলে ধরতে গিয়ে বিএনপি মহাসচিব জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেন। বিএনপি ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে জামাত আমিরের এমন দাবির তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। আমরা একটা সম্পূর্ণ নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিরোধী শক্তি আবারও একটি ফ্যাসিস্ট সরকার আনতে চায় বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করবার জন্য একটি পক্ষ প্রথম থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে নির্বাচনের আগে থেকেই তখনও অফুরন্ত মিথ্যাচার, প্রোপাগান্ডা, ফেক ইনফরমেশন, সোশ্যাল মিডিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করে বিএনপিকে জনগণের কাছ থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলেছে, কিন্তু সেটা সক্ষম হয়নি, সফল হয়নি। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। জামাতকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে গুলশানের দলীয় কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যা 6টার পর কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান। বৈঠক শেষ করে রাত 9:45টার দিকে বের হন তিনি। বৈঠকে দলীয় দিক নির্দেশনা সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়। সেই সঙ্গে 1 মে শ্রমিক দিবসের কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানায়। এ সময় কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদে ও রাজপথে লড়াই চলবে এবং এই লড়াইয়ে জনগণের বিজয় নিশ্চিত বলে জানিয়েছেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশে এসব কথা বলেন ডক্টর শফিক। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, এখন তারাই গণভোট অস্বীকার করছে। হাসান মাহমুদের রিপোর্টে এর বিস্তারিত দেখুন। ভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় এই সমাবেশে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় ঐক্যর শীর্ষ নেতারা। সমাবেশে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। সরকারের প্রতি দাবি তোলেন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের। 70% জনগণের গণরায়কে গলা টিপে হত্যা করতে চাইলে এই দেশ থেকে আপনাদেরকে পালাতে হবে। সংসদ যেন শহীদ জুলাইদের নিয়ে, শহীদ পরিবারদের নিয়ে কথা হয়। জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংসদে ও রাজপথে গণভোট বাস্তবায়নের লড়াই চালিয়ে যাওয়া হবে। মাত্র 2 মাসেই বিএনপি অজনপ্রিয় হয়ে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, এভাবে চলতে থাকলে আবারও রাজপথে নেমে আসবে ছাত্র জনতা। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে, বাংলাদেশের তরুণ সমাজ আবারও রুখে দাঁড়াবে। মাত্র 2 মাসে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা?
বিএনপি সেটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। বলেন, গণভোটের রায় নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। শুভ বুদ্ধির উদয় হোক, জনগণের রায়ের প্রতি সম্মান দেখান, 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। থানার ভিতরে ডাকসু নেতাদের উপর হামলার তীব্র নিন্দা জানান জামায়াত আমির। থানার ভিতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। টাকা ছাপিয়ে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা থেকে অর্থনীতিকে বের করে আনতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে, গণমাধ্যমে এমন সংবাদ ভিত্তিহীন। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বিস্তারিত থাকছে বিলাল হোসেনের রিপোর্টে। সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের নিয়ে 2026-27 অর্থ বছরে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। এ সময় রেভিনিউ বাড়াতে টেলিভিশন কানেকশনকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার পক্ষে যুক্তি তুলে ধরেন টেলিভিশন সংশ্লিষ্টরা। পাশাপাশি ঋণ খেলাপি আয়কর রিটার্নের বাইরে থাকা টিনদারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বেসরকারি টিভি চ্যানেলের এই ইস্যুটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু এতদিনেও কিন্তু এটার কোনো বাস্তব রূপ পাওয়া যায় না। পৃথিবীর অনেক দেশে, আমাদের পাশের দেশের কথা যদি বলি, তারা ন্যানো মিলিয়নে চলে গিয়েছে। এ সময় টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, এর কোনো আসলে অস্তিত্ব নাই। যেটা হয় যে বাংলাদেশ ব্যাংকের সাথে সরকারের দুটা অ্যাকাউন্ট আছে, ওয়েজের নিজ একটা অ্যাকাউন্ট আছে, যেখান থেকে সরকার টাকা নেয়, টাকা দিয়ে খরচ করে। এখানে আমরা 12,000 কোটি টাকার একটা লিমিট আছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, টাকা ছাপানো কিংবা নতুন করে ব্যাংক থেকে কোনো ঋণ নিচ্ছে না সরকার। একটা যে টাকা ছাপানো, এই দুটো হচ্ছে আমাদের বিগত আন্দোলনের অন্যতম বক্তব্য। এখান থেকে আমরা একটু সরি যাই। কেউ যদি এই কথাটা বলে এখন বিএনপি সরকার হাই পাওয়ার টাকা ছাপাচ্ছে, তারপরে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এই কথাটা মানে দুঃখজনক আর কি। কারণ আমরা এই জায়গাতেই, আমরা যেখানে যে কথাগুলো আমাদের ম্যানিফেস্টোতে বলেছি, বক্তব্যে বলেছি, সেই জায়গা থেকে এতটুকু সরার কোনো সুযোগ মনে হয়েছে। এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আপনি চিন্তা করছেন যে বাংলাদেশের অর্থনীতিটা কোথায় দাঁড়িয়ে আছে, কত বড় গর্তের মধ্যে আমরা পড়েছি। এখান থেকে বেরিয়ে আসার যে সংগ্রাম আমাদের, এটা আমরা সকলে মিলে করতে হবে। বিএনপি আগাইতে কিছু করতে হবে, সরকার এটা কিছু করতে পারবে। বেসরকারি খাত চাপের মুখে আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নীতিগত সংস্কারের মাধ্যমে এই পরিস্থিতি উন্নতির চেষ্টা চলছে। মিলিয়ে আমরা আলোচনা করব, আমরা পয়েন্ট নোট করব। বিলাল হোসেন, RTV, ঢাকা। জ্বালানি সংকটের পাশাপাশি এনবিআর ও ব্যাংকের অসহযোগিতার কারণে তৈরি পোশাক শিল্পের পণ্য উৎপাদন খরচ অন্তত 20% বেড়ে গেছে। পোশাক ক্রয়াদেশও কমে গেছে অনেক। এই অবস্থায় সোলার প্যানেলে উৎপাদনে নীতি সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি BKMEA। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা জানান BKMEA সভাপতি মোহাম্মদ হাতেম। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। টানা 8 মাস তৈরি পোশাক শিল্প রপ্তানিতে নেতিবাচক আয় নিয়ে চলতি অর্থবছরের প্রথম 9 মাস পার করেছে। এর মধ্যে নতুন করে মধ্যপ্রাচ্য সংকট, বৈশ্বিক ব্যয় সংকোচন নীতির ফলে তৈরি পোশাকের ক্রয়াদেশ কমছে বলে জানিয়েছে নেট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন BKMEA। দেখা গেল যে আমার একটা শিপমেন্ট গেছে, যে সময় পেমেন্ট আসার কথা, বায়ার আমার টাইমলি পেমেন্ট দেয়নি। পরদিন থেকে ব্যাংক আমার সবকিছু বন্ধ করে দিল। আমদানি রপ্তানি কার্যক্রম, ডকুমেন্ট পারচেজ, টাকা দিবে না, LC করবে না, নানাভাবে তারা আমাদেরকে মানে আটকে দিচ্ছে। তারপরে দেখা গেল যে
বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে কোনো একটা কারণে একটা ওভারডিউ শো করতেছে বা সবার কার্যক্রম হবে। তৈরি পোশাক শিল্পের প্রযুক্তি মেশিনপত্রের প্রদর্শনী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিকেএমই নেতারা জ্বালানি সমস্যা সংকটকে আরও কঠিন করে তুলছে বলে মনে করেন। যখন জ্বালানির খরচ তার বেড়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের আমাদের যে প্রধান ক্রেতা দেশ, সেখানে যখন বেড়ে গেল তখন কি হলো, তারা তাদের আসলে অন্যান্য কস্ট কার্টেল করতে বাধ্য হয়েছে। এবং কস্ট কার্টেল আমরা সবাই জানি, প্রথম যেটা করে বাইরে খাওয়া বন্ধ করে, তারপরে তারা অ্যাপারেল পারচেস কমায়, বিকজ ধুয়ে পরে বা একটু বেশি দিন পরা যায় কিনা, সেটার এফেক্ট আসলে আমরা এখন কিছুটা পাচ্ছি। কিছু অর্ডার আমাদের সারা বছর সারা মাস সবসময় অর্ডার প্লেস থাকে, সেই অর্ডারগুলো আসলে কম আসতেছে আমাদের। বুধবার থেকে শুরু হওয়া 4 দিনব্যাপী এবারের বিটিকেজি মেলায় প্রায় 30 দেশের 1000-এরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। গত 24 ঘন্টায় হাম রোগের সন্দেহজনক মৃত্যু হয়েছে 11 জনের, আর এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 209 জন। এর মধ্যে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 42 জনের। এ সময় হাসপাতালের সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1058 জন, আর মোট 30,607 জন। 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 229 জন, আর মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা 4,460 জন। এ সময় সবচেয়ে বেশি 5 জন মারা গেছে চট্টগ্রামে, 7 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এবারে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। ইসলামাবাদে দিনভর রুদ্ধদ্বার বৈঠক শেষে পাকিস্তান ত্যাগ করেছে ইরানের প্রতিনিধি দল। পাকিস্তানের সঙ্গে হওয়া বৈঠককে অত্যন্ত আন্তরিক বললেও ইরান সাফ জানিয়ে দিয়েছে, কোনো চাপিয়ে দেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না তারা। ইরানের সঙ্গে হওয়া বৈঠককে সৌহার্দ্যপূর্ণ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে বিশ্ব অর্থনীতির ধস ঠেকাতে যে কোনো মূল্যে হরমুজ প্রণালী সচল রাখতে আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। পাকিস্তানের সঙ্গে দিনভর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ইসলামাবাদ ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধ বন্ধে ইরানের প্রতিনিধি দল তেহরানের শর্ত তুলে ধরে। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়া, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ আদায় সহ নিরাপত্তা নিশ্চয়তাই ছিল তেহরানের মূল আলোচ্যসূচি। তবে একতরফা কোনো শর্ত মেনে নেওয়া হবে না বলেও জানায় ইরান। বিশেষ করে অতীতে আলোচনার পর হামলার শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে এবার শক্ত নিরাপত্তা গ্যারান্টি চাইছে দেশটি। আমরা আলোচনার টেবিলে নমনীয়, কিন্তু শর্তহীন সমঝোতায় বিশ্বাসী নই। সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে সামরিক পথ বেছে নিতে দ্বিধা করবে না ইরান। ইরানের সঙ্গে হওয়া বৈঠককে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেও আলোচনা হওয়ার কথা জানান তিনি। পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আশাবাদ ব্যক্ত করলেও ইরান সরাসরি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বসতে নারাজ। ইসলামাবাদে যখন কূটনীতির লড়াই চলছে, তখন রণক্ষেত্রে পাল্টে যাচ্ছে সমীকরণ। মার্কিন নৌ অবরোধের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক দপ্তর। তাসনিম নিউজের খবরে বলা হয়, ইরানের বন্দরে অবরোধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে বলেও জানায় সামরিক সদর দপ্তর। কৌশলগত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতেই আছে বলেও নিশ্চিত করে তেহরান। এদিকে চলমান অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি সংকটের তীব্র শঙ্কা দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বলেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আতঙ্ক থেকে বিশ্ব অর্থনীতিতে বড় ধস নামতে পারে। যে কোনো মূল্যে এই সমুদ্র পথ উন্মুক্ত রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। আজ ইসলামাবাদে পৌঁছানোর কথা মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের। ইমতিয়াজ আহমেদ, RTV। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো RTV প্রতিনিধি সম্মেলন 2026। সকালে রাজধানীর তেজগাঁওয়ে RTVর বেঙ্গল স্টুডিওতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান জানান, জেলা প্রতিনিধিরাই RTVর ব্র্যান্ড ও শক্তি। অনুষ্ঠানের 7 ক্যাটাগরিতে 13 প্রতিনিধিকে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা দেওয়া হয়। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত।
প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আরটিভি প্রতিনিধি সম্মেলন 2026। দিনব্যাপী আয়োজনে ছিল অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণমূলক সেশন এবং ভবিষ্যৎ সংবাদ পরিকল্পনা নিয়ে আলোচনা। এই প্রফেশনাল প্রতিযোগিতা থাকাটা খুব প্রয়োজন। এ সময় সংবাদ পরিবেশনে আরো দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও মনোযোগী হওয়ার নানা দিক নির্দেশনা দেন আরটিভির কলাকুশলীরা। আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আমাদের এখানে 3টা ক্যাটাগরিতে কাজ হয়ে থাকে, আপনারা জানেন। প্রতি 3 মাস পর পরে এ বি সি নামে গ্রেড হয়ে থাকে। যারা সিতে আছেন আশা করি এই সিতে আর থাকবেন না। এখন হামের যে প্রকোপটা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর যখন ব্রিফ করে তার সাথে গত 6 মাসের কিংবা 1 বছরের ডাটাগুলো যদি আপনারা উল্লেখ করেন, তাহলে পরে কিন্তু সহজেই মানুষের কাছে জিনিসটা কম্পারিজন করাটা সহজ হয়। তথ্যগত ভুলের কারণে হয়তো মানুষ মরে না, কিন্তু অনেক সময় দেখা গেছে যে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, ভুলের কারণে মানুষ কিন্তু তার আত্মসম্মান হারায়। ফেক নিউজ যারা করে তারাও একটা নতুন করে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে আমাদের। আরটিভি যদি প্রকৃত তথ্য দিতে দেরি করে ফেলে, তাহলে ওই যে আরটিভি লোগোর মতো আঁকায় বাঁকায় যে আরেকটা চ্যানেল আছে, ও কিন্তু এই অডিয়েন্সের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে। অনুষ্ঠানে প্রতিনিধিদের উদ্দেশ্যে ভয়েস অফ আমেরিকার সাবেক ডিজিটাল সম্পাদক তার অভিজ্ঞতা তুলে ধরেন। 35 বছর সাংবাদিকতা করে সাংবাদিকতার সংজ্ঞা কিন্তু আমি এখনো পর্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারিনি। আরটিভির হেড অফ নিউজ ইলিয়াস হোসেন বলেন, সাংবাদিকতা শুধু খবর পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, তা হতে হবে মানুষের অধিকার, কল্যাণ ও সমাজের বৃহত্তর স্বার্থের পক্ষে। সরকারের অনেক টাকা নয়সয় হয়ে থাকে, বা যা যা বলতে চেয়েছিল ওই অনুষ্ঠানে তা আসলে হয়নি, খালি কাগজে আছে দ্যাট নিউজ। সেটাকে যদি আপনি পেক করে নিউজ বানাতে পারেন, তাহলে সেটা দেশ জাতির কিছু কাজে লাগবে, আপনারটাও মনে থাকবে। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান জানান, দেশের প্রতিটি জেলা প্রতিনিধি আরটিভির শক্তি ও ব্র্যান্ডের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধ করতে সঠিক, দ্রুত এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিনিধিদের আরো নিবেদিত হওয়ার আহ্বান জানান। আপনারা হলো আরটিভির ফেস, আপনারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ আরটিভি। আপনাদেরকে দেখেই মানুষ আরটিভিকে বুঝতে পারে যে আরটিভি স্মার্ট না আনস্মার্ট। আরটিভির অবস্থানটা কোথায় সেটা আপনারা প্রতিনিধিত্ব করেন। কাজেই সে কাজটি করে যাবেন, সংবাদের সাথে থাকবেন। আমরা একটা ফ্যামিলি, এখানে একটা পরিবার, আরটিভি পরিবার। আরটিভি পরিবারকে আপনাদের ওন করতে হবে। আপনারা ওন করলে এই প্রতিষ্ঠান সাকসেসফুল হবে। অনুষ্ঠানে 7 ক্যাটাগরিতে 13 প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়। ধরে রাখা একটু অনেকটাই কঠিন, কারণ আপনারা জানেন যেহেতু মাঠ পর্যায়ে কাজ করতে গেলে অনেক প্রতিকূলতার মাঝে কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতে হয়। যারা আরটিভি কর্তৃপক্ষ রয়েছেন তারা বিভিন্ন সময় আমাকে দিক নির্দেশনা দিয়েছেন এবং কাজের অনুপ্রেরণা জুগিয়েছেন। স্বীকৃতি, প্রেরণা আর আগামী দিনের পথ চলার নতুন অঙ্গীকার, এমন আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো আরটিভি প্রতিনিধি সম্মেলন 2026। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন। নিহত বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও তার মরদেহ পাওয়া যায়নি বলে ফেসবুকে দেয়া এক পোস্টে জানান নাহিদার ভাই। এর আগে নিখোঁজের 10 দিন পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। গত সপ্তাহ থেকে বাংলাদেশের 2 শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। যুক্তরাষ্ট্রের এনবিসি সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু পরদিন শুক্রবার বিকেল 5টার দিকে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এর পরিপ্রেক্ষিতে 2টি নিখোঁজ ডায়েরি করা হয়। স্থানীয় সময় শুক্রবার জামিল লিমনের মরদেহ উদ্ধারের পরও নাহিদার খোঁজ এখনো মেলেনি। এই ঘটনায় হিশাম আবু ঘরবে নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট। তাকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে। We knew that this was the home of the suspect. নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদার সন্ধান চলছে বলেও কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। নাহিদা ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী জামিল ও নাহিদাকে সর্বশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। সেদিন জামিলকে সর্বশেষ দেখা যায় সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। অন্যদিকে নাহিদাকে সর্বশেষ দেখা যায় সেদিন সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা নিখোঁজ অপর শিক্ষার্থীর সন্ধান দ্রুত নিশ্চিতের দাবি জানান।
জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু নাহিদা বৃষ্টি এখন কি অবস্থায় আছে, তার ভাগ্যে কি ঘটেছে আমরা এখনো কিছু জানি না। অল্প সময়ের মধ্যেই হয়তোবা তারা নাহিদা বৃষ্টির সন্ধানও বের করে ফেলতে সক্ষম হবে। ইমরুল হাসান, RTV। এবারে খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-20 মিশনে মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে চট্টগ্রামে সোমবার দুপুর 2টায়। একই ভেন্যুতে বুধবার দ্বিতীয় টি-20 এবং শেষ ম্যাচ হবে 2 মে মিরপুরে। টি-20 সিরিজ সামনে রেখে শনিবার ম্যাচের ভেন্যু বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুশীলন করে দুই দল। ইমরাউল কায়েস মিঠুর ক্যামেরায় এ বিষয়ে আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। গত বছরের ডিসেম্বরে চট্টগ্রামে শেষ টি-20 ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ফেব্রুয়ারি মার্চে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ না নেয় দীর্ঘ প্রায় 5 মাস পর ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ফের মাঠে ফিরছে টাইগাররা। সেখানে প্রতিপক্ষ আবার সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের দ্বিতীয় সেরা দল নিউজিল্যান্ড। যদিও বিশ্বকাপের সে দলের তুলনায় কিউইদের বাংলাদেশ সিরিজের দলটি আনকরা। এমন দলের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করাই লক্ষ্য টাইগারদের। যদিও টি-20 দলে নেই বাংলাদেশের পেস বোলিংয়ের 3 স্তম্ভ মুস্তাফিজ, নাহিদ, তাসকিন, তবুও স্পিনার সহ বাকিদের উপর ভরসা স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের। তার মতে নতুনদের সুযোগ দেওয়ায় ভবিষ্যতে দলের ডেপথও বাড়বে। বাংলাদেশ ক্রিকেট ইজ গোয়িং উইথ ব্লেসিং অফ আল্লাহ ইজ দ্য রাইট ডিরেকশন বিকজ বাংলাদেশের ক্রিকেট সঠিক পথে আগাচ্ছে। এখন কোনো টি-20 বিশ্বকাপ নেই। এই সিরিজ নতুনদের জন্য ভালো প্ল্যাটফর্ম। তাদের পরীক্ষা করে দেখার সুযোগ হলো। এখান থেকে ভালো পারফর্মার বের হয়ে আসলে ভবিষ্যতে বিশ্বকাপের বেঞ্চে ভালো ক্রিকেটার থাকবে, যাতে দলের আত্মবিশ্বাস বাড়বে। প্ল্যাটফর্ম ফর 2020 টু ডেভেলপ আ টিম এন্ড বেঞ্চ স্ট্রেংথ ভেরি স্ট্রং। অপরদিকে প্রথমে এগিয়ে গিয়েও ওয়ানডে সিরিজ হারের আক্ষেপ টি-20 সিরিজ জয়ে ঘোচাতে চায় কিউইরা। চট্টগ্রামের তপ্ত আবহাওয়া উপেক্ষা করে তাই টানা 4 ঘন্টা কঠোর অনুশীলন করে নিউজিল্যান্ড। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কিউইরা জানে জিততে হলে পারফর্ম করতে হবে 3 ডিপার্টমেন্টেই। সেভাবেই নিজেদের প্রস্তুত করে তারা। রানা মুস্তাফিজ নেই ঠিক আছে, কিন্তু কিছু নতুন খেলোয়াড় এসেছে যাদের বিষয়ে জানি না। একজন ক্রিকেটারকে জানলে তার বিষয়ে পরিকল্পনা করা যায়, কিন্তু নতুনদের ক্ষেত্রে সে সুযোগ নেই। রিশাদও ভালো বোলার। বাংলাদেশ খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক দল। একদিকে ওয়ানডের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে টি-20তে এগিয়ে থাকার প্রত্যয় নিউজিল্যান্ডের, যেখানে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার বিশ্বাস বাংলাদেশ শিবিরে। আতিকুল ইসলাম শাকিল, RTV, চট্টগ্রাম। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।